প্রতিদিন বিকেলবেলা নদীর ধারে ঘুরতে যাই, তাই তো? সাবজেক্ট খুঁজে বের করে, সাবজেক্ট মানে হচ্ছে আমি, মানে হচ্ছে আই। নদীর ধারে ঘুরতে যাওয়া, ভার্ব কোনটা? ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়াকে আমরা কি বলবো? ভিজিট করা, পরিদর্শন করা, সেটা বলবো। তাহলে যে আই ভিজিট। কোথায়? নদীর ধারে, মানে হচ্ছে টু দা ব্যাঙ্ক অফ রিভার। আই ভিজিট টু দা ব্যাঙ্ক অফ রিভার। কি দেওয়া আছে? প্রতিদিন বিকেলবেলা। এটাকে অ্যাট আফটারনুন, এভরিডে এরকম ভাবে বলতে পারো, বা এরকম বলে দিতে পারো যে আই ভিজিট টু দ্য ব্যাঙ্ক অফ রিভার এভরি আফটারনুন। হয়ে গেল, মানে প্রতি বিকেলবেলা, মানে একসঙ্গে হয়ে গেল যে এভরি আফটারনুন। স্যার, বাংলাতে যে সাবজেক্ট থাকবে আমি ইংরেজিতে অন্য সাবজেক্ট ধরতে পারি, মানে কিন্তু এরকম আমি হলো বুঝতে পেরেছি যে যে ওই তুমি লাইনটার বিকেলবেলা ধরে করবে যে এক্সাক্ট অ্যাট ওয়ার্ড গুলো আসছে আফটারনুন না। আই ভিজিট টু দ্য ব্যাঙ্ক অফ রিভার, সে করতেই পারো, অসুবিধা নাই, ঠিক আছে, সে করা যাবে। কিন্তু সবসময় চেষ্টা করবে সাবজেক্টকে আগে লেখার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেটা ধরে করবে। মানে বাংলাতে যে সাবজেক্ট থাকবে সেই ইংরেজিতেও সাবজেক্ট থাকবে। হ্যাঁ। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতায় জল জমে যায়। দেখো এখানে যেমন আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 0 ডিগ্রি কথাটা তো সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট কোনটা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়, এই বাক্যে সাবজেক্ট কোনটা? তো জল, জল। জল জমে যায়। জলটা হচ্ছে জল, সাবজেক্ট, তাহলে জলকে আমি ফার্স্টে লিখবো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়। এবার 0 ডিগ্রি আছে বলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে ফার্স্টে আমি লিখবো না, প্রথমে সাবজেক্টটাই লিখবো। বাংলা ইংরেজির এটাই পার্থক্য। বাংলাতে যে কোনো যেমন ভাবে খুশি লিখতে পারে, সাবজেক্ট শেষেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সাবজেক্টটাকে প্রথমেই লেখার চেষ্টা করবে। তাহলে হচ্ছে জল, মানে হচ্ছে ওয়াটার, তাহলে ওয়াটার। এবার হচ্ছে ভার্ব আমাকে খুঁজে বের করতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়, ভার্ব কোনটা? জমে যাওয়া। তো জমে যাওয়া ইংরেজি কি? ফ্রিজ। তাহলে ওয়াটার যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আনকাউন্টেবল নাউন, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের শেষে কি হবে? এস বা ইয়েস বসবে, মানে ওয়াটার ফ্রিজ, ওয়াটার ফ্রিজ। প্রেজেন্ট ইনডিফিনাইটে কি? সাবজেক্ট বসলো, তারপরে হচ্ছে ভার্ব, মানে সিম্পলি ভার্ব বসে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা। আর যদি থার্ড পার্সন আমরা সিঙ্গুলার নাম্বার দেখি, তখন ভার্বের শেষে এস বা ইয়েস। তো ওয়াটার বা সুগার, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে আনকাউন্টেবল, এগুলোকে সিঙ্গুলারই ধরা হয়। তো ওয়াটার ফ্রিজ। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে হচ্ছে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম ভাবে ট্রান্সলেশনের ক্ষেত্রে এরকমই করবে, মানে এরকম 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটা লিখবে না ইংলিশ মানে ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে। আমি ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি। অর্থাৎ ফেভারের কথা বলছে, যে ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি, ক্রিকেটের তুলনায় ফুটবলকে পছন্দ করি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি প্রেফার ভার্বটাকে নিয়ে আসি, প্রেফার যদি মানে কি, প্রেফারটাকে নেওয়াই বেশি ভালো হবে, কারণ যখন দুটোর মধ্যে কম্পারিজন বসাবে, তখন সেই ক্ষেত্রে প্রেফার কথাটাকে আমরা ইউজ করব। আর যদি আদারওয়াইজ না করি, তাহলে সেই ক্ষেত্রে ইন কম্পারিজন টু, এইভাবে নিয়ে আসতে হবে আমাদের। আর প্রেফার যদি করো, তাহলে হচ্ছে সেন্টেন্সটা সহজও হবে, সিম্পলও হবে, এবং কারেক্ট হবে। কিন্তু এটুকু মনে রাখতে হবে যে জুনিয়র, সিনিয়র, প্রেফার, ইনফিরিয়র, এদের পরে প্রিপোজিশন হিসেবে সর্বদা কি বসে? টু বসে, দেন বসে। তাহলে হচ্ছে আমি পছন্দ করি, মানে প্রেফার বললাম, আই প্রেফার। কি পছন্দ করি সেটাকে আগে লিখবো, আই প্রেফার। দেখো ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি, মানে ফুটবল এখানে প্রায়োরিটি পাচ্ছে, তাহলে সেটাই আগে লিখবো কিন্তু। তাহলে আই প্রেফার ফুটবল, আই প্রেফার ফুটবল। প্রেফারের পরে কি বলেছে? প্রিপোজিশন টু বসবে, এরপরে বিসাইড দেওয়া টু যাবে কি? বিসাইড ক্রিকেট। বিসাইড মানে অতিরিক্ত, আমি ফুটবলের পাশাপাশি যদি ক্রিকেট খেলি বলে, তাহলে লিখব।
স্যার এই সেন্টেন্সটাকে মোর দিয়ে করা যেত না? বললাম তো করো না, যে আমি পছন্দ করি, আই লাইক আই লাইক ফুটবল ইন ফুটবল মোর দেন কম্পারিজন টু ক্রিকেট। ক্রিকেট। করো না, অসুবিধা নেই, বিভিন্ন ভাবে হতে পারে। আমি জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে আমি জানি, আই নো, আমি জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, মানে হচ্ছে হাউ টু প্রোটেস্ট, হাউ টু প্রোটেস্ট অন্যায়ের বিরুদ্ধে। বিরুদ্ধে বলতে প্রিপোজিশন হিসেবে কি বসে? এগেনস্ট। এগেইনস্ট। অন্যায়, অন্যায়কে কি বলা হয়? ইনজাস্টিস। ইনজাস্টিস। তো হচ্ছে আই নো হাউ টু প্রোটেস্ট, সরি বানানটা প্রোটেস্টটা ভুলে গেছে, PROTEST। সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই, সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই। ঠিক আছে, এই যে জায়গাটা তুমি বাংলায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, মানে যখন আমি সেই দিনের কথা ভাবি বা যখনই আমি সেই দিনের কথা ভাবি তখনই কষ্ট পাই। অ্যাকচুয়ালি মানেটা তো এটাই। এটাই স্যার বলতে চাইছিলাম যে তখন যে এই এই যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা তো হ্যাঁ, তো এক্স্যাক্টলি এটাকেই মানেটা বলছে যে হয়তো আমি সিম্পল না বের করতে সেন্টেন্স। পারি। বাংলায় আছে সরল বাক্য, এবার ইংরেজিতে তুমি সরল বাক্যই করতে হবে তার কোনো মানে নাই, তুমি এটাকে জটিল বাক্য কমপ্লেক্সেও তৈরি করতে পারো। ঠিক আছে, এটা অসুবিধা নেই। দেখো ট্রান্সলেশন করতে এই কথাটা যখন বললে তখন মনেই করে দিই, আমাদের অ্যাকর্ডিং টু ইংলিশ কি হচ্ছে যে স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স হচ্ছে তিন প্রকারের। একটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, যেখানে কি থাকবে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। ঠিক আছে, একটা সমাপিকা ক্রিয়া থাকবেই, এবং অন্য আরো অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, নাও থাকতে পারে। আর যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে কি, যে যেখানে লিঙ্কার গুলো থাকবে, মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাই তো। যে যখনই আমি দিনটার কথা ভাবি তখন আমি কষ্ট পাই, এই যে যখনই আমি ভাবি অসম্পূর্ণ হচ্ছে। আর একটাকে কি বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, মানে যে যৌগিক বাক্য, এখানে অ্যান্ড বা বার দিয়ে যোগ করা হয়, এখানে ওই লিঙ্কারের আগে বা পরে দুটো সেন্টেন্সের আলাদা আলাদা অস্তিত্ব আছে, মানে দুটোই সমাপিকা ক্রিয়া। তাহলে কোনো বাংলায় যদি সিম্পল থাকে সেটাকে তুমি কমপ্লেক্স করতে পারো, বা যদি কমপ্লেক্স থাকে সেটাকে সিম্পলে লিখতে পারো বা কম্পাউন্ডে করতে পারো, অল্টারনেটলি এটাকে চেঞ্জ করা যায়, অসুবিধা নেই। কিন্তু ধরো অ্যাকর্ডিং টু মিনিং কোনো সেন্টেন্স আছে, মানে কোনোটা হয়তো ইন্টারোগেটিভে দেওয়া আছে, তা বলে এমন না যে ইন্টারোগেটিভে আছে আর তুমি সেটাকে অ্যাসার্টিভে করে দিলে, তা হবে না। কোনোটা হয়তো এক্সক্লামেটরি আছে, বিস্ময়সূচক আছে, বিস্ময়সূচক আছে, সেটাকে তুমি এমনি জাস্ট অ্যাসার্টিভে করে দিলে, সেটা হবে না। অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং সেটার অর্থকে চেঞ্জ করা যায় না ট্রান্সলেশনের ক্ষেত্রে, কিন্তু অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেটাকে চেঞ্জ করে লেখা যায়। তাহলে সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই, তাহলে যখনই আমি সেই দিনটার কথা ভাবি, ঠিক আছে, তাহলে হোয়েন এভার, তাহলে হোয়েন এভার আই রিমেম্বার, সেই দিনটার কথা ভাবি। এখানে দেখো যে ভাবা বলেছে, মানে সবসময় আমাদের কি মাথায় চলে আসে, বাংলা থেকে ইংরেজি করা, ভাবা, থিঙ্ক মানে ভাবা। এবার তুমি বলো যে একটা পুরোনো দিনের কথা, সেটাকে আমি রিমেম্বার করছি, স্মরণ করছি, থিঙ্ক বললেও অসুবিধা হবে না, তবে রিমেম্বার করাটাই বেশি, যে হোয়েন এভার আই রিমেম্বার, REMEMBER, হোয়েন এভার আই রিমেম্বার দ্য ডে, বা হচ্ছে রিমেম্বার দ্যাট ডে, তখনই, মানে হচ্ছে কমা, আমি কষ্ট পাই, তার মানে হচ্ছে আমি কষ্ট অনুভব করি, তাই তো, যে আই ফিল পেন। তুমি কি বাস্তবধর্মী চলচ্চিত্র পছন্দ করো? এটাকে যদি আমি অ্যাসার্টিভে ভাবি যে তুমি বাস্তবধর্মী চলচ্চিত্র পছন্দ করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, যে ইউ লাইক রিয়েলিস্টিক সিনেমা, তাই তো, ইউ লাইক রিয়েলিস্টিক সিনেমা, মানে তুমি পছন্দ করো বাস্তবধর্মী সিনেমা। কিন্তু সেটা তো দেয়নি, আমাকে দিয়েছে তুমি কি বাস্তবধর্মী সেটা উড ইউ চলচ্চিত্র লাইক করা যাবে না? উড ইউ লাইক, হ্যাঁ, উড ইউ লাইক রিয়েলিস্টিক সিনেমা? তাহলে এবার কি হচ্ছে, যে এটা হচ্ছে অ্যাসার্টিভ, আমাদের যখন এটাকে ইন্টারোগেটিভে করব তখন
প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নেই, তখন আমাকে অক্সিলারি ভার্ব একটা লাগাতে হবে। তো অক্সিলারি ভার্বটা কি হবে, এখানে ডু হবে। তাহলে হচ্ছে ডু লাগাবো প্রথমে, যে ডু ইউ লাইক, ডু ইউ লাইক রিয়েলিস্টিক সিনেমা। যদিও এই ইন্টারোগেটিভ নেগেটিভের ব্যাপার সেটা নিচের দিকে আছে পরপর, সেখানে আরেকবার ক্লিয়ার হয়ে যাবে, যদি এখানে কেউ না বুঝতে পারো সেখানে আরেকবার হয়ে যাবে। এখানে জাস্ট এক্সাম্পল গুলো করাচ্ছি বলে করিয়ে দিলাম। সে আমার পরিচিত, দেখো এই যে জায়গাটা আছে এটা He is familiar ভালো করে to me. বুঝতে হবে, যে সে আমার পরিচিত। যারা কর্তৃপক্ষ মানে ভয়েস চেঞ্জ শিখেছে, তো মানে ইংরেজিতে শেখাই বেশি সহজ, বাংলাতে শেখাই বেশি কঠিন। যে ইংরেজিতে আমরা কি জানি অ্যাক্টিভ আর প্যাসিভ, তাই তো, অ্যাক্টিভ প্যাসিভ, তো বাংলায় সেটাকে কি বলা হয়, কর্তৃপক্ষ আর কর্মবাচ্য। তো সে আমার পরিচিত, এই কথাটা কি বলতো, এই কথাটা কিন্তু কর্মবাচ্যেই লেখা আছে, মানে ইংরেজিতে যেটাকে বলি আমরা প্যাসিভ ভয়েসে লেখা আছে, সে আমার পরিচিত। মানে এর কর্তৃবাচ্যটা কি হবে, এর কর্তৃবাচ্যটা হচ্ছে আমি তাকে জানি বা আমি He is তাকে চিনি। familiar to me. আই নো হিম। হ্যাঁ, মানে হচ্ছে আমি তাকে চিনি বা আমি তাকে জানি, মানে আই নো হিম, আই নো হিম। এবার দেখো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, যে সে আমার পরিচিত মানে হচ্ছে আই নো হিম, আমি তাকে জানি, এটাও করতে পারো, নাম্বার আশা করি দেবে। কিন্তু এটাকেই তোমাকে কি করে নিতে হবে, প্যাসিভ ভয়েস করে দিতে হবে। অর্থাৎ যদি কারেক্টলি করতে যাও যে সে আমার পরিচিত, তাহলে এটা ট্রান্সলেশনটা কি হবে, হিম থেকে কি হয়ে যায়, হি হয়, মানে হি ইজ He is known to me. নোন টু মি। আর জানো যে নোনের পরে প্রিপোজিশন টু বসে, বাই বসে না, হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত, মানে সে হয় আমার পরিচিত। ফ্যামিলিয়ার হবে না স্যার? স্যার ফ্যামিলিয়ার করা যাবে না? মশা মারতে তোমার তোমার কাছে যদি ধরো আবার সেই ধূপকাঠি ফুপকাঠি যদি না থাকে, তুমি যদি মনে করে যে বাবরের কামানখানা আনবে, তো আনতে পারো, অসুবিধা নেই। বিদ্যালয় শেষে শিশুরা ক্রিকেট খেলে, বিদ্যালয় শেষে শিশুরা ক্রিকেট খেলে, মানে এটা সাধারণ ঘটনা, মানে বিদ্যালয় শেষ যদি হয়ে যায়, যখন বিদ্যালয় শেষ হয় তখন ক্রিকেট খেলে। তাহলে শিশুরা ক্রিকেট খেলে, চিলড্রেন, Children are play cricket after. যেই চিলড্রেন বললে সেই আর নিয়ে চলে আসতে হবে, তাই বলো, তো চিলড্রেন্স আর। হ্যাঁ স্যার। এতক্ষণ ধরে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটিভ হচ্ছে, এখনো পর্যন্ত এটা বলে দিচ্ছি, তারপরেও এই ভুলটা অনেকেরই হয়, কেন ভেবে পাই না, যে মানে এটাই ভাবে যে আমি যার ওয়াজ ওয়্যার ছাড়া যেন সেন্টেন্সই হয় না। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট। চিলড্রেন প্লে ক্রিকেট, at the end of the school, at the end of the school। এবার এটাকে যদি কমপ্লেক্স করতে যাও, তাহলে কি করবে, যে যখন স্কুল শেষ হয়, মানে when the school ends, when the school ends the children play cricket। যদি এটাকে আমরা কমপ্লেক্সে যদি করতে যাই, যে যখন, বা যদি ধরো এরকমই দেওয়া থাকলো বাক্যতে, যে যখন বিদ্যালয় শেষ হয় তখন শিশুরা ক্রিকেট খেলে। এবারে যেটা বলছিলাম, দেখো যে প্রেজেন্ট ইনডিফিনাইটের এই পার্টগুলো আমরা করাচ্ছি, যে আরেকবার ভালো করে মনে করিয়ে দিই, যে জাস্ট প্লেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যদি ভার্বের শেষে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে এস বা ইয়েস বুঝবে। যেমন হচ্ছে আমি চা পছন্দ করি, মানে কি করবো, যে আই লাইক টি, আমি চা পছন্দ করি। পরের সেন্টেন্সটা কি দিয়েছে, যে আমি চা পছন্দ করি না। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই কারণের জন্য নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় ডু বা ডাজকে নিয়ে আসতে হবে, ডু বা ডাজকে নিয়ে আসতে হবে। আমি চা পছন্দ করি না, মানে কি হবে, আই ডু নট লাইক টি, আই ডু নট লাইক টি। পরেরটাই দেওয়া আছে আমি কি চা পছন্দ করি, যদি ইন্টারোগেটিভ থাকে, ইন্টারোগেটিভ হলে অক্সিলারি ভার্ব আগে আসে, তাহলে এখানে কি বললাম, যে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসবে, তার মানে ডু আগে বসছে, অর্থাৎ ডু
আই লাইক টি। এবার এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি কি চা পছন্দ করি না, মানে যেটা আমরা নেতিবাচক নেগেটিভ বললাম, নেগেটিভটার ইন্টারোগেটিভ, যে আমি কি চা পছন্দ করি না, অর্থাৎ সেই একই জিনিসই যে এই অক্সিলারি ভার্ব আগে আসছে, মানে ডু আই নট লাইক টি। যদিও এইগুলোর ব্যবহার খুবই কম, মানে এত দেয় না, তবুও অন্তত ইন্টারোগেটিভ পর্যন্ত বা নেগেটিভ পর্যন্ত কিন্তু পরীক্ষায় আসতে পারে। লাস্টে যেটা 23 নম্বর করালাম সেটার ব্যবহার কম, মানে সেইটা আশা করি থাকে না, বা বলা যায় না, হতেও পারে। এবার দেখো, একটা হলো আমি, মানে হচ্ছে জাস্ট এটা পার্সোনাল প্রোনাউন দিয়ে হলো, মানে এখানে যে আমি কথাটা সেটা কিন্তু পার্সোনাল প্রোনাউন ছিল, তো ওটার ক্ষেত্রে বা হচ্ছে ওটা আমি আমরা, মানে ওটা ফার্স্ট পার্সন ছিল। এবার যেটা দিয়েছি সেটা হচ্ছে সে পৃথিবীর নানা জায়গায় ঘুরতে ভালোবাসে, অর্থাৎ সে কথাটা মানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসবে, আর যদি বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সঙ্গে কি বসবে, ইয়েস বা ইয়েস বসবে। তাহলে সে পৃথিবীর নানা জায়গায় ঘুরতে ভালোবাসে, তাহলে সে যে কথাটা হি, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে এখানে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস বসবে। তাহলে হি লাভস, হি লাভস, সে ভালোবাসে, তাই তো, সে ভালোবাসে বা সে পছন্দ করে, হি লাভস বা হি লাইকস। কি আছে, পৃথিবীর নানা জায়গা ঘুরতে, তাহলে এখানে আবার যে ঘুরতে দেওয়া আছে সেখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, মানে কি টু প্লাস ভার্ব, সেটাকে বলা হয় ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে হি লাভস টু ট্রাভেল। যদিও আবার আলাদা করে তোমার পার্টিসিপেল বা ইনফিনিটিভের ব্যবহার আবার করাবো, তবে ছোট্ট করে এখানে জেনে রাখো যে যখন দেখবে সে পৃথিবীর নানা জায়গায় ঘুরতে ভালোবাসে, মানে এখানে দুটো ভার্ব দেওয়া আছে, একটা হচ্ছে ভালোবাসে মানে লাভস বা লাইকস যেটাই হোক, আর একটা হচ্ছে ঘুরতে, তো সেকেন্ড যে ভার্বটা হবে সেটাকে ইনফিনিটিভ করা হলো, মানে এটাকে বলা হয় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে হি লাভস টু ট্রাভেল। পৃথিবীর নানা জায়গা, এটাকে করে দিতে পারে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা অ্যারাউন্ড দ্য আর্থ। এবার পরেরটা দিয়েছি, সে পৃথিবীর নানা জায়গায় ঘুরতে ভালোবাসে না, সে পৃথিবীর নানা জায়গায় ঘুরতে ভালোবাসে না, তাহলে কি হবে, হি, আগেরটাই যেমন করেছিলাম কি ডু নট, তাই তো, যখন আমি চা পান করি না বলেছিলাম তখন কি করেছিলাম যে আই ডু নট লাইক টি, তাহলে এখানে কি হবে, হি ডাজ Does নট, not. হি ডাজ নট। এবার যেহেতু ডাজ বসিয়ে দিলাম তখন আর লাভস হবে না, তখন কি হবে, শুধু লাভই হবে, শুধু হি লাভ হবে। ডাজ নট লাভ টু ট্রাভেল, ডট ডট দিয়ে দিলাম, তার কারণ যা আছে তাই হয়ে যাবে। স্যার এই লাইনটা যদি এরকম করে করি তাহলে এখানে অ্যাট বসবে না ইন বসবে? হি লাভস টু ট্রাভেল অ্যাট ভেরিয়াস প্লেস অফ আর্থ, এখানে কি অ্যাট বসবে? অ্যাট ভেরিয়াস ওরকম বলবে না, যখন কাইন্ড মানে বিভিন্ন রকমারি জিনিস হয় তখন ভেরিয়াস কথাগুলোকে আমরা ব্যবহার করি, ঠিক আছে, চারপাশে বা নানা জায়গায়, সেই ক্ষেত্রে প্রেজেন্ট মানে ইয়ে হিসেবে অ্যারাউন্ডই লেখে প্রিপোজিশন। সে কি পৃথিবীর নানা জায়গায় ঘুরতে ভালোবাসে, তাহলে অক্সিলারি ভার্ব আগে আসছে, তাই তো, যে ডাজ হি লাভ টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে সে কি পৃথিবীর নানা জায়গায় ঘুরতে ভালোবাসে না, কি করব, ডাজ ডাজ নট। হি নট লাভ, এই যারা যে বলে দিলে যে ডাজ নট, এটাও আমি যে ভাবছিলাম হয়তো সেটা বলবে, সেটা কখন বসবে সেটাও বলে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা এখানের যে করলাম, মানে আমি কি চা পছন্দ করি না, আমি কি চা পছন্দ করি না, এখানে দেখো ডু নট আই হয়নি,